এটা কান্ট সিরিজের 69th লেকচার, ফার্স্ট সিরিজের। আমরা আজকে ওই সেকশনটা শেষ করব, ক্রিটিক অফ অল স্পেকুলেটিভ থিওলজি। স্পেকুলেটিভ থিওলজি হবে না, তাহলে কি ন্যাচারাল থিওলজি হবে? ন্যাচারাল থিওলজিও কান্টের ইন্টারেস্ট নেই বলতে গেলে ন্যাচারাল থিওলজিতে। ন্যাচারাল থিওলজি মানে সেটা নিয়ে কোনো একাডেমিক ডিসকাশন হতে পারে না। আজকাল লোকে করতে চেষ্টা করে, সবকিছুর মধ্যে ফিলসফিক অফ খুঁজে বের করতে চেষ্টা করে। তো সেটা কি কান্ট এটা নিয়ে একাডেমিক্যালি ইন্টারেস্টেড নন। উনি পুরোপুরি, তোমরা প্রথম লেকচারে আমি বলেছিলাম যে কান্ট একদম এনলাইটেনমেন্টের যুগের লোক, বা এনলাইটেনমেন্টের সবচেয়ে নামকরা ফিগার। পেজ হচ্ছে 595 চলছিল। আচ্ছা, সেটা হ্যাঁ এখানেই চলছিল। আরেকটু তুমি নিচে চলে গেলে, হ্যাঁ এখান থেকে এখানেই চলছে। আরেকটু আরেকটু নামো। আগের হ্যাঁ এটাই প্যারাগ্রাফটা চলছিল, প্যারাগ্রাফটা চলছে। নেসেসারি পর্যন্ত শেষ হয়েছিল। এখন কান্ট এনলাইটেনমেন্টের যুগের লোক এবং সবচেয়ে নামকরা ফিগার এনলাইটেনমেন্টের। সেখানে কিন্তু সায়েন্টিফিক পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট, রিলিজিয়াস বা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ অত ইম্পর্টেন্ট নয়। মেথোডোলজি হিসাবেও ওটাকেই ধরা হচ্ছে। স্পিরিচুয়াল মেথোডোলজি ইত্যাদি মেথোডোলজি হিসাবে ধরা হচ্ছে না। পার্থক্যটা কি? পার্থক্যটা একটা জায়গা খুব ভালো করে ধরেছিলেন লজিক্যাল পজিটিভিস্টরা, একটা লেভেলের ভেরিফায়াবিলিটি থাকতে হয়। যেমন তোমার কোনো একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হলো, আমি এটাকে স্পিরিচুয়ালিটির সঙ্গে কন্ট্রাস্ট করছি। তোমার একরকম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হলো, ওটা রিয়েল এক্সপিরিয়েন্স, অবজেক্টিভ এক্সপিরিয়েন্স, নাকি ওটা তোমার কোনো হ্যালুসিনেশন, নাকি তোমার ওটা মানে ডোপামিনের ওভারডোজ? এটা তো বলা খুব মুশকিল, কারণ তোমার কি হয়েছিল, তোমার ডোপামিনটা এমনিতেই হয়তো খুব হাই থাকে, তাহলে অনেক ওরকম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স তোমার হবে। তোমার ডোপামিন কমাতে হবে, কাজে তোমার নিউরো ট্রান্সমিটারের ওটা ইমব্যালেন্স নাকি ওটা রিয়েল এক্সপিরিয়েন্স, সেটা বলা খুব মুশকিল। সায়েন্টিফিক ক্লেইমের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা অবজেক্টিভ ইন দ্য সেন্স দ্যাট যে সবাই মানে ধরে নিতে হবে সাধারণ সেন্স যাদের আছে, যাদের ওরকম সুপার ন্যাচারাল পাওয়ার আছে, ওদের কথা বাদ দিতে হবে। যাদের সাধারণ মানুষ যারা, তাদের যে সেন্স আছে সেই সেন্স দিয়ে সেটাকে সেন্স করতে পারবে, প্রোভাইডেড দ্যাট সার্টেন ট্রেনিং ইজ দেয়ার। কিছু ট্রেনিং লাগবে, কিছু দরকার হলে ইকুইপমেন্ট লাগবে, কিন্তু তার সেই এক্সপিরিয়েন্স গুলো হবে, সে সেটা দেখতে পাবে, বুঝতে পারবে, ছুঁতে পারবে। তো ন্যাচারাল থিওলজিতে ওই রকম ভাবে তো ন্যাচারাল অবজেক্টের মতো আমরা গডকে পাই না। এবার স্পেকুলেটিভ থিওলজি, গডকে পেতে গেলে স্পেকুলেশন। কেউ কেউ বলেন যে, এই যেমন বলা হয় রামকৃষ্ণ মা কালীর সাথে কথা বলতেন, ওটা ন্যাচারাল থিওলজির পার্ট হবে, কিন্তু সেটাকে তো এস্টাবলিশ করা কোনোদিন যাবে না, কোনো উপায় নেই ওটাকে এস্টাবলিশ করা। তাহলে এবার কি করতে হবে? তুমি যদি রিলিজিয়ান করতে চাও, তুমি যদি গড প্রুভ করতে চাও, স্পেকুলেশনের সাহায্য নিতে হবে। সেটা যে সম্ভব নয়, স্পেকুলেট করে যে সম্ভব নয়, সেটাই এই সেকশনে বলা হচ্ছে। আগেও দেখিয়েছেন একটা ভাবে যে এগুলো দেখিয়েছেন যে গডের এক্সিস্টেন্সের
যে আর্গুমেন্ট গুলো দেওয়া হয়, যে প্রুফ গুলো দেওয়া হয়, সেই প্রুফ গুলো সবগুলোর মধ্যেই ফ্যালাসি আছে, উনি দেখিয়েছেন। কিন্তু সেটা দেখালেই কান্টের মনে হচ্ছে যথেষ্ট নয়। কেউ বলতে পারেন অন্য প্রুফ থাকতে পারে, ভবিষ্যতে কোনো প্রুফ আসতে পারে। তাই উনি এটাকে দেখাচ্ছেন যে এটা কোনো প্রুফ আসতে পারে না, এটা সম্ভবই নয়, আমাদের রিজনের স্ট্রাকচার অনুসারে এই প্রুফটা সম্ভব নয়। সেটা দেখাতে গিয়ে উনি যেটা করেছেন, তোমরা খেয়াল করে দেখেছো, প্রথমত উনি রিজনের কতগুলো প্রিন্সিপালের কথা বলেছেন, যে রিজন কতগুলো প্রিন্সিপাল মেনে চলে। এই প্রিন্সিপাল গুলোর দু রকমের এমপ্লয়মেন্ট হয়, এক রকমের হচ্ছে কনস্টিটিউটিভ, আর এক রকমের হচ্ছে রেগুলেটিভ। এই কনস্টিটিউটিভ রেগুলেটিভ সেগুলো কিন্তু এর ক্ষেত্রে ইউজ করেছেন। আমি তোমাদের ধরিয়ে দিই, আছে কথাটা কান্টের মধ্যেই আছে, কিন্তু তোমাদের বলে দিই যে উনি ক্যাটেগরি গুলোর ক্ষেত্রেও বলেছেন। ওই প্রথম দুটো গ্রুপের ক্যাটেগরিকে উনি বলেছিলেন ম্যাথমেটিক্যাল, আর পরের গুলোকে বলেছিলেন ডায়নামিক বা ডায়নামিক্যাল। তো ম্যাথমেটিক্যাল আর ডায়নামিক ক্যাটেগরির মধ্যে পার্থক্য কি? ম্যাথমেটিক্যাল ক্যাটেগরি গুলো হচ্ছে কনস্টিটিউটিভ। যেমন আমি যদি বলি অল মেন আর মডেল, কান্ট ধরে নিচ্ছেন, দেখো কান্ট কিন্তু জর্জ বুলের আগের লোক, কাজেই ইউনিভার্সাল প্রপোজিশন ভ্যাকুয়াসলি ট্রু হতে পারে, এটা কান্টের কথা নয়। অ্যারিস্টোটেলিয়ান লজিকে এটা নেই। তাহলে সেইখান থেকে কান্টকে বুঝতে হবে যে অল মেন আর মডেল মানে অল মেন বলে কিছু আছে, কনস্টিটিউটিভ। রবীন্দ্রনাথ রোট গোড়া বা অমুক তমুক, তাহলে রবীন্দ্রনাথ বলে কিছু আছে, কনস্টিটিউটিভ, কোন এক্সিস্টেন্স কে বোঝায়। কিন্তু যেগুলো রেগুলেটিভ, যেগুলো ডায়নামিক্যাল, সেগুলো রেগুলেটিভ, সেগুলো ডাইরেক্ট এক্সিস্টেন্স কে বোঝায় না। ফায়ার কজেস হিট, এগুলো ডাইরেক্টলি এটা বোঝায় না যে ফায়ার বলে কোনো একটা পার্টিকুলার জিনিসকে রেফার করা হচ্ছে আর হিটকে রেফার করা হচ্ছে। এটা বলা হচ্ছে ইফ দেয়ার ইজ ফায়ার। যে পার্থক্যটা করা হয়েছে বুলিয়ান ইন্টারপ্রিটেশনে, বুলিয়ান ইন্টারপ্রিটেশনে দেখো ইউনিভার্সাল প্রপোজিশন গুলো ইফ দেন ফর্মে, ইফ দেন ফর্মে বলে তার কোনো কনস্টিটিউটিভ রোল নেই, সেটা ভ্যাকুয়াসলি ট্রু হতে পারে। ঠিক তেমনি কজেশন, এটা কিন্তু ইফ দেন ফর্মে, ইফ দেয়ার ইজ কজ, ইফ দেয়ার ইজ ফায়ার, there will be combustion, there will be heat, if then ফর্মে। কারণ এটা ভালোই বুঝতে পারছেন, ইফ দের ফর্মে, এটা কিন্তু ইফ দেন ফর্মে, এই ফর্মের যে জাজমেন্ট সেটা কিন্তু আইদার অর, এই ফর্মের জাজমেন্ট কিন্তু কনস্টিটিউটিভ হতে পারে না, কারণ জগতে ইফ দেন ফর্মে কিছু থাকতে পারে না, আইদার আছে অর নেই, ইজ অর ইজ নট, ইফ, আইদার, এগুলো জগতের মধ্যে নেই, এগুলো আমাদের বুদ্ধির মধ্যে আছে। কিন্তু কারণ তারপরে বলছেন যে এগুলো ইন সাম সেন্স কনস্টিটিউটিভ। কেন? কেননা এগুলো ক্যাটেগরি। এবার কেমন যুক্তি হলো? একসময় বললেন কনস্টিটিউটিভ নয়, রেগুলেটিভ, আবার বলছেন সাম সেন্স কনস্টিটিউটিভ, কিংবা সেকেন্ডারি সেন্সে কনস্টিটিউটিভ। যেহেতু এগুলো ক্যাটেগরি, কেন কথাটা বলা হলো? কোথায় বলেছেন কথাটা একটু যদি খুঁজে পাই, এখানে বলেছে, কথাটা আগে বলেননি, এইখানে বলেছেন এই সেকশন। দাঁড়াও, একটু জায়গাটা খুঁজে পেলে তোমাদের প্যারাগ্রাফটা বলে দিই, তারপরে আলোচনাটায় আসছি।
ঠিক, দাঁড়াও ওই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা এটা কথা বলা হচ্ছে, আহ, এটা বলা হচ্ছে A671 মানে পরের সেকশনে গিয়ে 606 পাতা পরের সেকশনে কথাটা আছে। আমি কথাটা একটু বলে দিই, তোমরা পরে মিলিয়ে নিও যে এটা কি জিনিসটা। জিনিসটা একটু বলে দিলে তোমরা পরে মিলিয়ে নিতে পারবে। যে এটা, হ্যাঁ ওই জায়গাটাই বলা হয়েছে কথাটা। আসল কথাটা কি, যে দেখো ক্যাটেগরি গুলোর ক্ষেত্রে ক্যাটেগরি গুলো অবজেক্টিভ ভ্যালিডিটি কার্ড প্রুভ করেছেন, এবং উনি বলছেন যে কোনো কনসেপ্ট বা আইডিয়ার অবজেক্টিভ ভ্যালিডিটি প্রুভ করা যেতে পারে একমাত্র ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন যদি তার থাকে। অবজেক্টিভ ভ্যালিডিটি মানে কি, যে তার অনুরূপ অবজেক্ট আছে এটা প্রমাণ করে। তো কারণ ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে এটাই দেখিয়েছেন আমাদের ক্যাটেগরি গুলোর অনুরূপ অবজেক্ট আছে, এবং তিনি মনে করছেন তিনি এটা প্রমাণ করতে পেরেছেন। ধরে নাও তিনি প্রমাণ করতে পেরেছেন, তোমাদের অনেক আপত্তি থাকতে পারে, সেটাকে আগে কথাটা বুঝি। যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে কনসেপ্ট গুলোর, তাহলে এমন একটা ডিডাকশন সম্ভব যে কনসেপ্ট গুলোর ওরকম অবজেক্ট আছে। তার কারণ কি, কিভাবে প্রমাণ করলেন? প্রমাণের মেন স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে এই কনসেপ্ট গুলো, ক্যাটেগরি গুলো তো কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো এমন ভাবে ইউনিভার্সাল যে আমি বস্তুকে ভাবতেই পারবো না বা আমার এক্সপিরিয়েন্স হতেই পারবে না যদি না ওগুলোকে অ্যাপ্লাই করি। মানে আমার ওয়ার্ল্ডলি এক্সপিরিয়েন্সের মানে দাঁড়াবে না যদি না আমি ওগুলোকে অ্যাপ্লাই করি। তার মানে অবজেক্টের ওপর সেগুলো লাগে, যেহেতু লাগে তাই ক্যাটেগরি গুলো, যে ক্যাটেগরি গুলো রেগুলেটিভ অর্থাৎ যেগুলো ডাইনামিক্যাল ক্যাটেগরি, সেগুলোরও অবজেক্টিভ ভ্যালিডিটি আছে, সেগুলোরও করেসপন্ডিং অবজেক্ট আছে। মানে জগতে কজ বলে জিনিস আছে, জগতে এফেক্ট বলে জিনিস আছে, এটা বলে দেওয়া যাবে যেহেতু ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন আছে, যেহেতু ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন সম্ভব, সাকসেসফুলি করা যায়। কিন্তু সমস্যা হলো যে আইডিয়া গুলোর, এই জন্য কনসেপ্ট আর আইডিয়ার মধ্যে কান্ট এত পার্থক্য করেছে। আইডিয়া গুলো যেহেতু আমাদের জগতের বিষয় নয়, মেইনলি তিনটে আইডিয়া নিয়ে কান্ট কথা বলছেন। একটা হচ্ছে সেলফ, সাইকোলজিক্যাল এন্টিটি, সেলফ অ্যাজ এ সেলফ সাবস্টেন্স টাইপের, সোল নিয়ে কথা বলছে, সোল। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাজ সাচ। দেখো আমাদের ওয়ার্ল্ড বলে কোনো এক্সপিরিয়েন্স হয় না, আমাদের এক্সপিরিয়েন্স হয় টেবিল, চেয়ার, কজ এফেক্ট, এটা থেকে ওটা হলো, ওটা থেকে বীজ থেকে গাছ হলো, এগুলো এক্সপিরিয়েন্স হয়। ওয়ার্ল্ড বলে কোনো এক্সপিরিয়েন্স হয় না। তাহলে ওয়ার্ল্ড একটা আইডিয়া আছে আমাদের। আর একটা আইডিয়া থিওলজিক্যাল আইডিয়া, গড আছে। এগুলোর কোনো কোনো ওর মনে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন দেওয়া যায় না। ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন দেওয়া যায় না মানে এর অবজেক্টিভ ভ্যালিডিটি আমি ক্লেম করতে পারবো না। কিন্তু আমরা তো ভালোই বুঝতে পারি এগুলো আবার ওরকমও নয়, আকাশ কুসুমের মতো নয়। আকাশ কুসুমও আমার একটা আইডিয়া, কোনো কনসেপ্ট নয়, আইডিয়া। কিন্তু গডও একটা আইডিয়া। আকাশ কুসুমের
মানে অবজেক্টিভ ভ্যালিডিটির কথা কেউই চিন্তা করে না, কিন্তু গডের অবজেক্টিভ ভ্যালিডিটির কথা চিন্তা করে কেন? তাহলে এই পার্থক্যটা এবার বুঝতে হবে। প্রথম পার্থক্য হচ্ছে কনসেপ্টের সাথে, কনসেপ্ট বা ক্যাটেগরির সাথে আইডিয়ার পার্থক্য। আইডিয়া গুলোকে কনস্টিটিউটিভ হিসাবে কোনোভাবেই দেখা যাবে না। ইভেন কনসেপ্ট গুলোর মধ্যেও দু রকমের, ক্যাটেগরি গুলোর মধ্যেও দু রকমের ভাগ করেছেন। এক রকমের ম্যাথমেটিক্যাল এবং আর এক রকমের হচ্ছে যেগুলো ডাইনামিক্যাল। ম্যাথমেটিক্যাল গুলোকে বলছেন কনস্টিটিউটিভ এবং ডাইনামিক্যাল গুলোকে বলছেন রেগুলেটিভ। কিন্তু বলছেন যেহেতু তারা কনসেপ্ট, যেহেতু তাদের ডিডাকশন সম্ভব, সেহেতু তাদের অবজেক্টিভ ভ্যালিডিটি দেখানো যায়। কিন্তু আইডিয়াস, এমন কিছু আইডিয়াস আছে যার এই গ্রুপেই পড়বে না, আকাশ কুসুম, তার অবজেক্টিভ ভ্যালিডিটি দেখানো যায় না। কিন্তু বাকিগুলোর একরকম অবজেক্টিভ ভ্যালিডিটি, বাকিগুলোর বললে সবগুলো বললে হবে না। থিওলজিক্যাল গডের শুধু সেলফ গেল, ওয়ার্ল্ড গেল, ওয়ার্ল্ড অ্যাজ সাচ, ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সেটা গেল, গড ধরে বলতে হচ্ছে, ওইটা নিয়ে অতটা সমস্যা নেই তার। গড, গডের অবজেক্টিভ ভ্যালিডিটি কি হবে সেইটা তিনি দেখাতে চেষ্টা করছেন। কি রাস্তা? প্রথমত হচ্ছে, তাহলে এক হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন সম্ভব নয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে এই পুরো বুকটা পড়লাম আমরা, পুরো চ্যাপ্টারটাতে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক, ডায়ালেকটিক মানে কি? এস্থেটিক মানে জানি, পার্টন, দ্যাট হুইচ পার্টনস টু এক্সপিরিয়েন্স, এটা এস্থেটিকের আলোচনা। মেইনলি দ্য আপ্রায়োরি কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? মানে অ্যানালিটিক মানে কি? অ্যানালিসিস অফ দ্য আপ্রায়োরি concepts and principles of understanding, এটা অ্যানালিটিকের মানে। অ্যানালিসিস অফ দ্য a priori concepts and principles of the understanding। তাহলে অ্যানালিটিকের মানে পেয়েছি, এবং অ্যানালিটিকে কি দেখানো হয়? অবজেক্টিভ ভ্যালিডিটি, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন। এবং সেখানেই আমাদের নলেজের কি করে, নলেজ একটা টোটাল নলেজ হয়ে ওঠে, তার একটা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিস পাই। সাইকোলজিক্যাল অ্যানালিসিস নয়, যেমন হিউম দিয়েছিলেন সেরকম অ্যানালিসিস নয়, একটা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিস, যে নলেজ কিভাবে হয় সেটা বুঝতে আমরা পারি। বুঝতেই পারছো, এটাই মডার্ন এপিস্টেমোলজির ফার্স্ট স্টেপিং স্টোন, কান্টের এই বইটা। কারণ কান্টের পরে সবাই হিউমের পথ কিন্তু ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এখন আবার কিছুটা ওই রাস্তায় এসছে, যখন তোমরা কগনিটিভ সায়েন্স করছো যে নলেজকে বুঝতে গেলে আমাদের এমপিরিক্যালি বুঝতে হবে, এখন ওই রাস্তাটা আবার ফিরে আসছে। কিন্তু মাঝখানে পুরো সময়টা হয়েছে এই ট্রান্সেন্ডেন্টাল, যদিও না বলো, আপ্রায়োরি এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি আমার ওই এক্সপেরিমেন্ট করে দেখতে হবে না মানুষের কিভাবে জ্ঞান হয়। আমি ঘরে বসে চিন্তা করে, ভাষা অ্যানালিসিস করে, কনসেপ্ট অ্যানালাইজ করে আমি বুঝে যাব কি করে জ্ঞান হয়। পুরো মডার্ন এপিস্টেমোলজি কান্টের পরের থেকে ওই কান্টিয়ান ঘাড়া। আবার ফিরে আসি আসল কথায়, যে তাহলে তিনি ওই পার্থক্যটা বলছিলাম, এস্থেটিক অ্যানালিটিক, এই কথাটা অনেকবার বলেছি তোমাদের প্রসঙ্গক্রমে। কিন্তু ডায়ালেকটিক মানে কি? ডায়ালেকটিক বলতে বাংলায় করা হয় দ্বন্দ্ব। কান্ট একেবারেই সেই অর্থে গ্রহণ করছেন ডায়ালেকটিক কথাটা। অর্থাৎ আমার যে থট এলিমেন্ট গুলোর মধ্যে দ্বন্দ্ব আছে, থট তো অ্যাকচুয়ালি কান্ট দুটো
রেলমের মধ্যে রেখেছেন। মেইন থট হচ্ছে যেগুলো জাজমেন্ট আর থট, এটাকে দুটো রেলমে রেখেছেন। আমার থট একরকম হচ্ছে অবজেক্টিভ থট, সেটা অবজেক্টিভ জাজমেন্ট, সেটা রেলমটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা হচ্ছে থট আর জাজমেন্ট যেগুলো অবজেক্টিভিটির বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে কানেক্টেড হতেও পারে, নাও কানেক্টেড হতে পারে, রিয়েলিটির সঙ্গে ডাইরেক্ট কানেকশন নেই, এরকম থট। সেগুলোকে রেখেছেন ডায়ালেকটিকের মধ্যে। এখন এই থটের মধ্যে দ্বন্দ্ব আছে। কান্ট কিন্তু ডায়ালেকটিকের শুরুতেই কথাটা বলেছিলেন। কান্টের পরবর্তীকালে অনেকেই বলবেন, মানে কান্টের পরবর্তীকালে হেগেল এটা মেনেছেন অন্যভাবে, কিন্তু ব্র্যাডলিতে যদি যাও, ব্র্যাডলি বলবেন থটের বৈশিষ্ট্যই হচ্ছে দ্যাট ইট ইজ কন্ট্রাডিকশনলেস। কান্টের পজিশনটা অন্য। কান্ট মানে হেগেল অনেকটা কান্টের কাছাকাছি, ব্র্যাডলি অত কাছাকাছি নন। হেগেল অনেকটা কান্টের কাছাকাছি। কান্টের মানে থটের মধ্যে ইনবিল্ট কন্ট্রাডিকশন আছে, কিন্তু থট সেই কন্ট্রাডিকশনকে, বা রিজনের মধ্যে, থট বললে ভুল হবে, রিজনের মধ্যে ইনবিল্ট কন্ট্রাডিকশন আছে, কিন্তু রিজন সেই কন্ট্রাডিকশনকে ওভারকাম করতে পারে। অর্থাৎ রিজনের মধ্যে কন্ট্রাডিকশন ইনবিল্ট, কিন্তু রিজনের মধ্যেই ক্ষমতা আছে, সেটাও ইনবিল্ট, যে হাউ টু গেট রিড অফ দোজ কন্ট্রাডিকশনস, এটাও রিজনের মধ্যে ইনবিল্ট। এই অর্থে দ্বান্দ্বিক, কারণ এখানে তোমরা দেখো যেখানেই থট এগোতে চেষ্টা করছে, কান্ট বলছেন তার মধ্যে কন্ট্রাডিকশন আছে, কোন না কোনো ফ্যালাসি আছে। এই অর্থে দ্বান্দ্বিক। কিন্তু আমরা কি থটকে কখনোই কন্ট্রাডিকশন ছাড়া অ্যাপ্লাই করতে পারি না? কারণ বলবেন হ্যাঁ খুবই পারি। তুমি পিওর লজিক খুলে দেখো, তুমি ডিডাকশন করছো যখন, তখন তুমি থটকে রিজনকেই অ্যাপ্লাই করছো। থট বারবার বলে ফেলছি, রিজনকেই অ্যাপ্লাই করছো, পিওর রিজনকে অ্যাপ্লাই করছো, কোনো কন্ট্রাডিকশন নেই। তুমি কন্ট্রাডিকশন অ্যাভয়েড করে করে অ্যাভয়েড করে করে তুমি অ্যাপ্লাই করে যাচ্ছ। কিন্তু তোমার একটা ন্যাচারাল প্রপেন্সিটি আছে যে তুমি যখন রিজনকে খোলা ছেড়ে দেবে, ওরকম নিয়মে বেঁধে বেঁধে অ্যাপ্লাই করবে না। তোমরা যখন লজিকে অ্যাপ্লাই করো, নিয়মে বেঁধে বেঁধে অ্যাপ্লাই করো, এই ফ্যালাসি হলো না তো, ওই ফ্যালাসি হলো না তো, এই নিয়ম অনুসারে ডিরেকশনটা তো করতে পারলাম, বেঁধে বেঁধে করো। কিন্তু যখন খোলা ছেড়ে দাও, তখন তার মধ্যে কন্ট্রাডিকশন আসতে পারত। তাহলে এইটা হলো ডায়ালেকটিকের অর্থ। এখন কান্ট বলছেন যে দেখো, প্রথমে দেখালেন যে স্পেকুলেটিভ রিজনে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের রিজনের মধ্যে কিছু আপ্রায়র, যেমন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপ্রায়র প্রিন্সিপাল ছিল, রিজনের মধ্যেও আপ্রায়র প্রিন্সিপাল আছে। সেগুলো কিরকম? তবে আন্ডারস্ট্যান্ডিং এর আপ্রায়র প্রিন্সিপাল গুলো আর রিজনের আপ্রায়র প্রিন্সিপাল গুলোর দুটো ক্ষেত্রে পার্থক্য হবে। সব ক্ষেত্রেই আন্ডারস্ট্যান্ডিং এর যা যা আর রিজনের যা যা, তার দুটো ক্ষেত্রে পার্থক্য হবে। আন্ডারস্ট্যান্ডিং ডাইরেক্টলি সেন্সিবিলিটি থ্রুতে এক্সপিরিয়েন্সের অবজেক্টের সাথে কানেক্টেড, রিজন কোনোভাবেই ডাইরেক্টলি এক্সপিরিয়েন্সের অবজেক্টের সাথে কানেক্টেড নয়। অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, সক্রেটিস ইজ মর্টাল, এটা ভ্যালিড আর্গুমেন্ট। অল মেন আর কোয়াড্রুপেড, সক্রেটিস ইজ এ ম্যান, সক্রেটিস ইজ কোয়াড্রুপেড, এটাও একটা ভ্যালিড আর্গুমেন্ট। রিজন ডাইরেক্টলি এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্টেড নয়, ইনডাইরেক্টলি কানেক্টেড। এটা প্রথম পার্থক্য। তাহলে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের থেকে এক স্টেপ দূরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, কারণ ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্টেড হচ্ছে এস্থেটিক সেন্সিবিলিটি, তার থেকে এক স্টেপ দূরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সেন্সিবিলিটি না দিলে আন্ডারস্ট্যান্ডিং পাবে না। দুই স্টেপ দূরে হচ্ছে রিজন।
কারণ আন্ডারস্ট্যান্ডিং কি করে, আন্ডারস্ট্যান্ডিং সেন্সিবিলিটির মধ্যে যেন স্পেস টাইমে এক রকমের ইউনিটি আসে, সেই ইউনিফাইড অবজেক্টকে ক্যাটেগরাইজ করে, আরো ইউনিটি দেয়। এখন রিজন, তাহলে ফার্স্ট স্টেপ ইউনিটি, সেন্সিবিলিটি, সেকেন্ড স্টেপ ইউনিটি, আন্ডারস্ট্যান্ডিং, থার্ড স্টেপ ইউনিটি, তাহলে ক্যাটেগরি, কনসেপ্টস এগুলোরও ইউনিটি নিয়ে আসে রিজন। তাহলে এটা থার্ড লেয়ার হয়ে গেল। এটা কি প্রিন্সিপাল অনুসারে নিয়ে আসে? কান্ট বলছেন, আমি সহজ করে কান্টের কথাটা বলে দিই, তারপরে টেক্সটের সাথে মিলিয়ে দেব, মানে আমার বোঝা কান্ট। দেখো আমরা কিভাবে বুঝি, একটা এক্সাম্পল নাও, জাস্ট আমরা আগের দিন নিয়েছিলাম বায়োলজির এক্সাম্পল নাও। আমরা সব সময় এইভাবে বুঝতে চেষ্টা করি নাকি? ধরো তোমরা বাড়িতে কোনো পোষ্য পোষো, তোমাদের কারোর না কারোর পোষ্য আছে বাড়িতে কিছু, বা প্রিয় কোনো প্রাণী আছে, পোষ্য নাও হতে পারে, নেচারের প্রাণী। তোমরা কি করো? তোমরা সব সময় ভাবো এটা কোন প্রজাতি। আচ্ছা কুকুর তুমি ভালোবাসো, তুমি ভাববে এটা কোন প্রজাতির কুকুর। আচ্ছা বুঝে গেলে, তারপরেও তুমি দেখছো ওই প্রজাতির দুটোর কুকুরের মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে, তুমি বুঝে যাও যে, এবং দেখছো ওরকম অনেক কুকুর দেখছো যে ওই টাইপের ওই প্রজাতির কুকুর, আবার ওই টাইপের ওই প্রজাতির কুকুর, মানে একই প্রজাতির কুকুর, কারোর দেখছো যে একদল কুকুরের কানটা সোজা আর একদল কুকুরের কানটা বেঁকা। তখন তুমি কি করো? তুমি ওটাকে একটা সাবস্পিসিস বলে, দুটো সাবস্পিসিস বলে তুমি ধরে নাও। তার মানে তুমি আসলে কি করো? তুমি প্রথমে একটা জেনারেলিটি খুঁজতে চেষ্টা করো, নাহলে তুমি বুঝতে পারবে না, যে জগতের মানে দিতে পারবে না। তুমি যদি মানুষ, সিম্পাঞ্জি, বা অন্য বেবুন, এগুলোকে আলাদা করতে না পারো, তুমি তো এই ক্যাটেগরাইজ করতে না পারলে তুমি তো জীবনে চলতেই পারবে না, যে তোমার জগতে চলাই মুশকিল হবে। তুমি তাই জন্য তুমি ক্যাটেগরাইজ করতে বরাবর চেষ্টা করো। ওই যে বলছি চেষ্টা করো, চেষ্টাটার উপর জোর, চেষ্টা করো। তুমি সবসময় যে তুমি পারো সেটা কিন্তু নয়। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে হয়েই যায়, তুমি পারবেই। কোনোটাকে দেখলে সাবস্টেন্স আর কোনটা তার অ্যাট্রিবিউট, সেইভাবেই তোমার কাছে আসবে। কিন্তু এগুলো ওইভাবে আসে না, পার্থক্যটা বোঝো। বুঝবে বুঝবে, একটু চেষ্টা করো, বুঝতে পারবে। ওরকম ভাবে তুমি একটা নতুন প্রাণী দেখলে, ও কিন্তু ওই রকম সাবস্টেন্স অ্যাট্রিবিউট যেমন ন্যাচারালি লেগে গেল, এটা কিন্তু ওরকম ভাবে নয় যে ওটা ওই স্পিসিস এর পরে। নতুন ধরনের বিজ্ঞানীরা আবিষ্কার করলেন একটা নতুন প্রাণী, অনেক এক্সপ্লোরাররা নানা রকম প্রাণী আবিষ্কার করে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, একটা অদ্ভুত ধরনের একটা মাছ আবিষ্কার করা হলো। আমি যেহেতু মাছ নিয়ে চর্চা করি, অদ্ভুত কালারের, লোকে বিশ্বাসই করেনি যে ওটা মানে যখন 2016 নাগাদ মাছটা আবিষ্কার করা হলো সাউথ ইস্ট এশিয়া থেকে, খুব একটা ছোট্ট একটা মাছ, কিন্তু ওর অদ্ভুত একটা গ্যালাক্সির মতন গায়ের কালার, ওটা যে রিয়াল এটা কেউ বিশ্বাসই করে যে এরকম জিনিস জগতে থাকতে পারে। এবং প্রথমে ভেবেছি এআই জেনারেটেড ইমেজ, তারপরে যখন সায়েন্টিস্টরা গিয়ে দেখলেন, তখন দেখলেন সত্যি করে জিনিসটা আছে, প্রথমে বিশ্বাস করলেন এক্সিস্টেন্সে। তাকে সাবস্টেন্স অ্যাট্রিবিউট হিসাবে তো বুঝতেই পারছেন যে
ওই গ্যালাক্সি কালারটা তার অ্যাট্রিবিউট, ওটা একটা মাছ, সেটা ওই গ্যালাক্সি কালারটা অ্যাট্রিবিউটস, গ্যালাক্সি ডিজাইনটা অ্যাট্রিবিউটস। সঙ্গে সঙ্গে বায়োলজিস্টের কাজ হচ্ছে কি, জুলজিস্টের কাজ হচ্ছে, জুলজিস্টের কাজ হচ্ছে তার জুলজিস্টের কাজ হচ্ছে তার স্পিসিসটা ঠিক করে ফেলা, কোন স্পিসিসে পড়ে। তার নাম দেওয়া হলো গ্যালাক্সি রাসভোরা। এখন গ্যালাক্সি রাসভোরা বলে এটা সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেল, প্রচন্ড ডিমান্ড তার, এত ডিমান্ড যে ওটা যে অংশে পাওয়া যেত মায়ানমারের নদীতে, সেখান থেকে প্রায় ন্যাচারাল হ্যাবিটেট থেকে সে উধাও হয়ে গেল, মানে তার এক্সটিংক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হলো। এবং তারপরে সেটা ক্যাপটিভ ব্রিডিং হওয়ার পরে মার্কেট ডিমান্ডটা সেটা করে তার রেস্টোর করা গেছে, প্রাণীটাকে ন্যাচারাল হ্যাবিটেটে রেস্টোর করা গেছে, কিন্তু সেটা অন্য গল্প। কি নাম হলো গ্যালাক্সি রাসভোরা। কিন্তু সায়েন্টিস্টরা যখন আরো ভালো করে টেস্ট করে ইত্যাদি করে দেখলেন রাসভোরা গ্রুপের মাছই নয়, দেখতে অনেকটা রাসভোরার মতো, রাসভোরা গ্রুপের ফিশই নয় এটা। কাজে ওটা সায়েন্টিস্টরা নাম দিলেন সেলেশিয়াল পার্ল ড্যানিও, ওটা ড্যানিও গ্রুপের মাছ। আগে রাসভোরা বলে লোকে চিনতো, সায়েন্টিস্টরাও চিনতেন। তবে দেখো ওটা আমরা দেখছি ওটা রাসভোরা গ্রুপের নয়, ওটা ড্যানিও গ্রুপের, সেলেশিয়াল পার্ল ড্যানিও ওটা নাম দেওয়া হলো। এখন দুটো নামেই চলে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে ওটা ড্যানিও, ওটা রাসভোরা। তো আমরা কিন্তু এইটাকে স্পেসিফাই করতে না পারলে আমাদের ভীষণ মুশকিল হয়ে যায়। তাহলে বায়োলজিস্টরা সব স্পিসিস গুলোকে এরকম করে রেখেছে। কিন্তু একটা হচ্ছে তুমি জেনারেলাইজেশনের তোমার টেন্ডেন্সি, দুটো টেন্ডেন্সির কথা বললাম। জেনারেলাইজড হয়ে জিনিসটা আসে না, তুমি জেনারেলাইজ করো। যেমন ভাবে ক্যাটেগরাইজড হয়ে জিনিসটা আমার সামনে প্রেজেন্টেড হয়, সেভাবে জেনারেলাইজড হয়ে জিনিসটা প্রেজেন্টেড হয় না। যেমন ভাবে অনেক করে চিন্তা করে ওটাকে ড্যানিও গ্রুপে ফেলা হলো, তুমি করো ওটা। এই গল্পটা বলার কারণ হচ্ছে তুমি ফেলো, তুমি আগে রাসভোরা গ্রুপে ফেলেছিলে, দেখলে রাসভোরা গ্রুপের সঙ্গে ওর ম্যাচ যতটা না হচ্ছে তার থেকে বেশি ড্যানিও গ্রুপের সঙ্গে ম্যাচ হচ্ছে, তুমি ওকে ড্যানিও গ্রুপে ফেলে। তাহলে তোমার এই জেনারেলাইজেশনের একটা টেন্ডেন্সি আছে। একই সঙ্গে তোমার টেন্ডেন্সি আছে, তোমার একটা প্রিন্সিপাল হচ্ছে তাহলে জেনারেলাইজেশনের প্রিন্সিপাল, সেই অনুসারে তুমি কাজ করো। আরেকটা প্রিন্সিপাল হচ্ছে তোমার স্পেশালাইজেশনের প্রিন্সিপাল। আচ্ছা, তো ড্যানিও বুঝলাম, রাসভোরা নয়, কিরকম ড্যানিও? ড্যানিও তো অনেক আছে, জিব্রা ড্যানিও আছে, আরো অনেক রকমের ড্যানিও আছে। লংফিন লংফিন ড্যানিও আছে, জিব্রা ড্যানিও আছে, গ্লো ড্যানিও আছে। ওটা সেলেশিয়াল পার্ল ড্যানিও। তো অনেক রকম ড্যানিওর মধ্যে তুমি ওটাকে একটা গ্রুপের মধ্যে ফেললে। আবার দেখলে ওর থেকে সামান্য একটু আলাদা, দেখো, কারণ প্রত্যেকটা ধরেছেন তুমি এই যে সাবস্পিসিস বানিয়ে ফেললে ড্যানিওর মধ্যে, কিন্তু এটা কোনোদিনই কমপ্লিট হবে না। কারণ তুমি জানো এইটা যেমন তুমি হঠাৎ আবিষ্কার করলে, এরকম আরেকটা সাবস্পিসিস হঠাৎ আবিষ্কার করে ফেলতে পারো। যেমন ধরো এই যে সেলেশিয়াল পার্ল ড্যানিও আবিষ্কার করা হলো, তারপরে হঠাৎ দেখা গেল পার্ল ড্যানিও থেকে একটু আলাদা ধরনের আরেকটা মাছ পাওয়া যাচ্ছে। সেটা অনেকে পার্থক্যটা বুঝতে পারবে না, কিন্তু যারা চেনে আমাদের মতো লোক দেখলেই একবারে বুঝে যাবে। তো সেটা হচ্ছে এমেরাল্ড ড্যানিও, একই সাইজ একই রকম কালার, একটু পার্থক্য, এমেরাল্ড ড্যানিও। এই যে আবিষ্কার করাটা, আমরা কিন্তু মানে এটাও জানি
যে আমি যে জেনারেলাইজ করে একটা স্পিসিস বানালাম বা জেনার বানালাম, তার থেকে স্পিসিস বানালাম স্পেশালাইজ করে, কিন্তু আমি জানি এই দুটোর মাঝখানে বা আগে পরে আরো থাকতে পারে। এটা যে কমপ্লিট নয়, এই যে ইনকম, উনি ক্যাটেগরি গুলোর ক্ষেত্রে কমপ্লিটনেসের প্রুফ দিয়েছেন, এখানে বলছেন যে এটা কোনোদিন কমপ্লিটনেসের প্রুফ দেওয়া যাবে না এবং অবজেক্টিভ ভ্যালিডিটির এটার কোনো প্রুফ দেওয়া যাবে না। কিন্তু এর একরকম অবজেক্টিভিটি আছে। কিরকম অবজেক্টিভিটি? ওই রকম ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন দিয়ে অবজেক্টিভিটি হবে না, কিন্তু এই যে আমরা জেনারেলাইজ করতে পারি এটাই অবজেক্টিভ। এই যে আমরা স্পেশালাইজ করতে পারি, ওই যে আমি ফিশের মধ্যে আবার ড্যানিও বলে এক ধরনের ফিশ আছে, তার ভেতর আবার আমি জেনারেলাইজ করতে পেরেছি ফিশ বলে একটা স্পিসিস আছে, সেটা ভার্টিব্রেট। ভার্টিব্রেট বলে এক ধরনের স্পিসিস আছে, তার ভেতর ফিশ বলে একরকম স্পিসিস আছে, তার ভেতর আরো সাব স্পিসিস হচ্ছে ড্যানিও বলে একরকম আছে, তার ভেতর আছে আবার সাব স্পিসিস আছে, আমরা বুঝতে পারি আরো অনেক থাকতে পারে, হঠাৎ করে আবিষ্কার করতে পারি, এবং সত্যি করে একদিন করেও ফেললাম সেলেশিয়াল পার্ল ড্যানিও। এরকম ভাবে মাঝখানে কিছু থাকতে পারে। তাহলে আমাদের এখানে তিনটে প্রিন্সিপাল কাজ করে কান্ট বলছে। একটা হচ্ছে মানে ইউনিফিকেশনের প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে স্পেসিফিকেশনের প্রিন্সিপাল, আর একটা হচ্ছে ইনডিটারমিনেসি প্রিন্সিপাল। যে মানছে মানে আমি কখনো ডিটারমিনেটলি, যেমন আমি ওখানে বলে দিলাম যে এতগুলোই ক্যাটেগরি আছে, বেশি কম হতে পারবে না, এখানে সেটা কোনোদিনই বলতে পারবো না, তাহলে ইনডিটারমিনেসি আছে। ইউনিফিকেশন, স্পেসিফিকেশন এবং ইনডিটারমিনেসি। আচ্ছা, এখনকার বিজ্ঞানীরা বলবেন ওটা তো আমরা দেখে দেখে শিখেছি, কান্ট বলবেন ওটা আমরা দেখে দেখে শিখিনি, ওটা আমরা এক্সপিরিয়েন্স থেকে শিখিনি, ওটা আমাদের রিজনের টেন্ডেন্সি। যে এটা আমি কেন ইউনিটি খুঁজতে গেছিলাম? আচ্ছা, ওই যখন কান্টের পরের লোক, কিন্তু ডারউইন যখন ভয়েজে গেছিলেন, উনি আসলে কি খুঁজছিলেন? দেখছিলেন এখানে কিছু ধরনের প্রাণী আছে, তাহলে একরকমের ধরনের একটা ইউনিটি খুঁজে পেয়েছে, এবং এই প্রাণীগুলো ওই গ্যালাপাগোস দ্বীপে যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলো অন্য কোথাও বায়োলজির কোনো বইতে, উনি তো বায়োলজিস্ট, বায়োলজির কোনো বইতে এই প্রাণীগুলোর কথা লেখা নেই, ছবি লেখা নেই, তাহলে এরা অন্য স্পিসিস এবং তার সাব স্পিসিস। এই যে খুঁজতে উনি পারছেন বা খুঁজতে গেলেন নতুন কিছু পাওয়া যায় কিনা, কিসের বেসিসে গেলেন? কারণ উনি একটা, এবার বলছি, আপ্রারাই প্রিন্সিপাল বিশ্বাস করেন, যে ইউনিটি আর ডিফারেন্স, দ্য প্রিন্সিপাল অফ ইউনিটি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ডিফারেন্স, এটা নেচারেও কাজ করে। আমরা জাস্ট, তাই দুটো কথা হচ্ছে, ইউনিটি আমরা খুঁজি, ইউনিটির খোঁজে ভয়েজে যাই, ডিফারেন্সের খোঁজে ভয়েজে যাই, এবং যাচ্ছি এই কারণে যে আমরা আপনারা এটা ধরে নিয়েছি নেচারের মধ্যে ইউনিটি আছে এবং নেচারের মধ্যে ডিফারেন্স আছে, নেচারের মধ্যে কন্টিনিউইটি আছে। ইউনিটি, ডাইভার্সিটি আর কন্টিনিউইটি। যদি দেখি খুব বিচ্ছিন্ন, সিম্পাঞ্জি তারপরে মানুষ, আরে মাঝখানের জিনিসগুলো কোথায় গেল? এত বড় চেঞ্জ তো একসাথে হয় না, আমাদের বায়োলজিতে বলে চেঞ্জ গুলো খুব সামান্য সামান্য চেঞ্জ হয়। দাঁতের সাইজ একটু ছোট হলো, কেনাইন টিথ একটু ছোট হলো, ওই ড্রাকুলার গল্প ছেড়ে দাও, ড্রাকুলার বড় বড় কেনাইন টিথ, কিন্তু মানুষের কিন্তু
আমরা দেখতে পাই যে বেবুন এদের কেনাইন টিথ অনেক বড়, বাঁদরদের কেনাইন টিথ অনেক বড়, তো মানুষের কেনাইন টিথ এত ছোট হয়ে গেল কি করে? একবারে তো হয় না, একটা স্টেপে হয় না এটা, এর মাঝখানে হাজারো স্টেপ আছে, তার স্টেপে হয়েছে, আস্তে আস্তে ছোট হতে 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 এত ছোট হয়েছে কেনাইন। আজকাল মানে এখনো পর্যন্ত, আজকাল নয়, এখনো পর্যন্ত মানুষের কারোর কারোর কেনাইন বড় থাকে, ওই যেটাকে বলা হয় গজ দাঁত, এবং অনেকের দেখবে অদ্ভুত ভাবে একটু বেশি বড় দেখে একটু ভয় লাগবে, ড্রাকুলা টাইপের লাগবে, তারা অনেক সময় ডাক্তারের সাহায্য নিয়ে সেগুলোকে সেটেড করে আসে। কিন্তু থাকে, কেনাইন টিথ অনেকের একটু বড় থাকে, কিন্তু জেনারেলি আমাদের কেনাইন টিথটা কিন্তু জেনারেলি ছোট হয়ে গেছে। তার কারণ একটা আছে, কারণ হচ্ছে কেনাইন টিথটা, এগুলো আমরা নেচারে দেখেছি, কেনাইন টিথটা লাগে হচ্ছে মাংস খেকো প্রাণীদের, অন্য প্রাণীদের দেখো কেনাইন টিথ নেই। মাংস যারা খেত, মারতে গেলে কেনাইন টিথ লাগে, বাঘ ভাল্লুক বেবুন এরা মাংস খায়, বেবুন বাঁদর হলেও মাংস খায়, সব বাঁদরই মানে প্রোটিন কম হলে তখন মাংস খায়, কিন্তু বেবুনরা রেগুলার খায়। বাঁদর প্রজাতি এমনিতে মানে প্রোটিন কম হলে সময় সময় পোকামাকড় ধরে খেয়ে নেয়, কিন্তু বেবুনরা রেগুলার খায়, তাদের কেনাইন খুব বড়। বাঘ সিংহ যারা শিকার করে, শিকারী প্রাণী, কেনাইন বড় থাকে। আমাদের কেনাইন টিথটা খুব ছোট হয়ে গেছে, তো একদিনে তো হয়নি। তার জন্য দেখো সায়েন্টিস্টরা ধরে নিয়েছেন, অ্যানথ্রোপোলজিস্টরা ধরে নিয়েছেন, মিসিং লিঙ্কস আছে, মানে এমন মানুষের কাছাকাছি প্রাণী ছিল যেগুলো তারা ধরেই নিয়েছেন, আপনারাই ধরে নিয়েছেন, কেন? ওই প্রিন্সিপালটা মানে, যেটা ওই বেবুনের থেকে, চিম্পাঞ্জির থেকে দূরে, আবার মানুষেরও একটু কাছে, কিন্তু পুরোপুরি মানুষ না। অনেক রকম মাঝে স্টেপ পেয়েছি, কিন্তু তার ভিতরেও অনেকটা গ্যাপ আছে প্রত্যেকটার মধ্যে। আমরা ওই আগের দিন যেমন বলছিলাম, সেই নিয়ান্ডারথেল, পিথেক্যান্থ্রোপাস, নিয়ান্ডারথেল, সিনান্থ্রোপাস, এইরকম করে অস্ট্রালোপিথেক, এরকম করে করে অনেকগুলো আমরা পেয়েছি মাঝখানে ফসিল, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মাঝখানের গ্যাপটাও অনেকটা বেশি। এখন কি করে সায়েন্টিস্টরা বুঝছে যে ওই পিথেক্যান্থ্রোপাস থেকেই নিয়ান্ডারথেল হয়নি, মাঝখানে আছে? বুঝছে এই কারণে, তারা বিশ্বাস করে যে এই চেঞ্জটা, নেচারের চেঞ্জটা গ্র্যাজুয়াল। দেখো ডারউইন আসার আগে কান্ট এই কথাটা বলছে, নেচারের চেঞ্জটা গ্র্যাজুয়াল। কান্ট কিন্তু নেচারের পারপাসিভনেসটা মানেন, যেটা নন ডারউইনিয়ান বা অ্যান্টি ডারউইনিয়ান। নেচারের কোনো পারপাস নেই ডারউইনের থিওরিতে, কিন্তু উনি পারপাসিভনেস মানছেন, বারবার পারপাসের কথা বলছেন। কিন্তু আরেকটা জিনিস ডারউইনিয়ান উনি বলছেন, সেটা হচ্ছে এই কন্টিনিউইটিটা। আচ্ছা, এবার একটু টেক্সটে যাই। অনেকক্ষণ বললাম, তোমাদের টেক্সটের থেকে কিছু কথা বাবা, আবার জায়গাটা খুলে নি। আচ্ছা, এখানে আরেকটা কথা, মানে কনক্লুশনটা বলি, যে উনি কনক্লুশনটা ওরকম স্পষ্ট করে বলেন, তাহলে আমরা কি কনক্লুড করব? হঠাৎ করে গডের মানে স্পেকুলেটিভ থিওলজির ইম্পসিবিলিটি বলতে গিয়ে এই স্পিসিস, সাব স্পিসিস ইত্যাদি ইত্যাদি এই আলোচনাটা করলেন, এর রেলেভেন্স কি? উনি ডাইরেক্ট খুব স্পষ্ট করে রেলেভেন্সটা দেখায়নি, দুদিক দিয়ে দেখানো যায়। এক হচ্ছে দেখো, যদি ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে গডের মতো একটা ডিসকানেক্টেড
নন কন্টিনিউয়াস বিং এই ওয়ার্ল্ডে থাকতে পারে না, প্রথম পয়েন্ট। কারণ ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ, এবং যাকে কোনো ক্যাটেগরাইজ করা যাবে না এই ক্যাটেগরি টাইপের, কারণ আমাদের রিজনের 3টে ক্যাটেগরি আছে, ওই দিয়ে আমরা নেচারকে সাজাই, তাহলে নেচারের মধ্যে কোনো গড নেই, এটা একটা কনক্লুশন করা যেতে পারে। উল্টো কনক্লুশন, জাস্ট উল্টো কনক্লুশন হতে পারে যে তাহলে আমরা এই যে সবকিছু জেনারেলাইজেশন করার আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেই টেন্ডেন্সি অনুসারে তাহলে আমরা রিজন ন্যাচারালি একটা জেনারেলাইজ করবে, সবকিছুর কজ আছে, ওয়ার্ল্ডের কজ আছে, তাহলে ওয়ার্ল্ডের কজ ওরকম একটা কিছু আছে। তাহলে তুমি এই দিক থেকে গেলে কিন্তু গডে পৌঁছাতে পারবে না, কিন্তু রিজনের একটা ন্যাচারাল প্রপেন্সিটি আছে ওই দিকে যাওয়ার। এবং এই যে কান্ট রাস্তাটা খুলে রাখলেন যে ওই প্রিন্সিপাল গুলোর অবজেক্টিভ ভ্যালিডিটির একরকম অবজেক্টিভ ভ্যালিডিটি আছে, সেমি অবজেক্টিভ ভ্যালিডিটি। আজকাল সেমি উচ্চারণটা করে না, আমেরিকানাইজ সেমাই অবজেক্টিভিটি উচ্চারণ করে, নতুন শিখেছি। সেমাই অবজেক্টিভিটি, যেমন বলে অ্যান্টাই, তেমন বলে সেমাই অবজেক্টিভিটি আছে। এই কথাগুলো এখানে আছে। দেখো এবং বলছেন এই যে প্রিন্সিপাল গুলো, এগুলো উই অলসো ফাইন্ড দিস 595 উই অলসো, যেখানে খুলেছিল প্রথমে, উই অলসো ফাইন্ড দিস ট্রান্সেন্ডেন্টাল প্রিসাপোজিশন hidden in an admirable way in the principle of philosophers, although they have not always recognized it or admitted it to themselves. এই যে প্রিন্সিপাল গুলো, এই যে 3টে প্রিন্সিপালের কথা বলা হলো, যে ইউনিটি, ডাইভার্সিটি আর কন্টিনিউটির এই যে প্রিন্সিপাল বলা হলো, এগুলো ফিলোসফাররা করে এসেছেন বারবার বলে কান্ট ওইগুলো ধরে দেখাচ্ছে, যে কারণ ফিলোসফাররা তো ওই স্পিসিস, ক্যাটেগরিজ এগুলো তো ভাগ করে করে এসেছেন। সেই সাংখ্য ধরো, বা সাংখ্যের 25 রকমের পদার্থ ধরো, বা বৈশেষিকের 7 রকমের পদার্থ, তার কত রকমের সাব স্পিসিস করে এসেছেন, এটা বরাবর করে এসেছেন। তারা এটাকে মানে প্রিন্সিপাল হিসাবে এটাকে চিহ্নিত করতে পারেননি, সেটা আমি কান্ট পাচ্ছি, কিন্তু ওরা সবাই মেনে এসেছে, সেটা এখানে বলা হলো। উইদাউট হুইচ দেয়ার কুড বি নো ইউজ অফ রিজন, বিকজ উই ক্যান ইনফার ফ্রম ইউনিভার্সাল টু পার্টিকুলার। এই যে ইউনিভার্সাল থেকে পার্টিকুলার, নাহলে তো রিজনের কোনো কাজ থাকে না। এই ক্যাটেগরাইজেশন গুলো, এই যে এই 3টে প্রিন্সিপাল যদি না মেনে নিই, তাহলে আর রিজন কোথাও এগোতে পারবে না। অল মেন আর মর্টাল, তাহলে অল মেনই তো করতে পারবে না, তাহলে কি করে হবে? অল বার্ডস এরকম তো কিছু করতে পারবে না, তাই তোমার কোনো ইনফারেন্সই হবে না। এই জন্য বলছেন রিজন উড বি ইউজলেস, because we can infer from universal to particular only on the ground that universal properties of things under which the particular properties stand. তাহলে দেখো, আমরা এই যে ইনফারেন্সটা করি, এটার ওই প্রিসাপোজিশন থেকে। এই প্রিসাপোজিশনটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর নয়, রিজনের প্রিসাপোজিশন, যে নেচারের মধ্যে এরকম স্পিসিস, সাবস্পিসিস, স্পিসিস গুলো সাবস্পিসিস, ক্লাস, সাব ক্লাস, এরকম রিলেশন আছে।
এই প্রিসাপোজিশনটা। এবং এটা যেহেতু মিলে যায়, এটা কান্টকে যদি বলা হয় তুমি লজিক্যালি প্রুভ করে দেখাও, যেটা কান্ট মনে করছেন ট্রান্সেন্ডেন্টাল লজিক দিয়ে প্রুভ করা যায় ক্যাটেগরি গুলোকে, এটা এর অবজেক্টিভিটি প্রুভ করে দেখাও, কান্ট স্বীকার করে নিয়েছেন এটা প্রুভ করা সম্ভব নয়, কিন্তু অ্যাকচুয়ালি মিলে যায়। তার মানে এটা কি ভ্যালিড? দেখো, ভ্যালিড হতে গেলে সব জায়গায় মিলতে হবে। এই জন্য তিনি ওটাকে ভ্যালিড বলেছেন উইথ লিমিটেশন, কারণ এটাকে তো প্রুভ করতে পারবো না যে সব জায়গায় মিলবে। কিন্তু একটা এটাকে আপ্রায়রাই বললে তো আবার নেসেসারি হয় কান্টের মতো। সমস্যা এখানে আছে, আপ্রায়রাই বললে নেসেসারি হয়, আবার বলবো সব জায়গায়, মানে সব জায়গায় মেলেনি। কিন্তু এটা নেসেসারি এই সেন্সে এখানে যে নেসেসারিলি সব জায়গায় মিলবে এরকম নয়, কিন্তু নেসেসারিলি এটাকে না ধরে নিলে আমাদের রিজন চলে না, রিজনের কাছে এটা নেসেসারি। তাহলে এর অবজেক্টিভ নেসেসিটি দেখানো যাবে না, কিন্তু এর রিজনের কাছে যে নেসেসিটি সেটা দেখানো যাবে, রিজন নেসেসারিলি এটাকে ফলো করে। তাহলে দেখো এখানে একটুখানি মানে আপ্রায়রের যে স্ট্রিক্ট ডেফিনিশন সেটার থেকে একটু সরে আসা হচ্ছে, কিন্তু আপ্রায়রের মেইন থিমটা এখানে লাগছে, কারণ এটা এক্সপিরিয়েন্স থেকে আসে না, এটা এটা রিজন, মানে এটা এক্সপিরিয়েন্স থেকে আসে না, এটা রিজনের রেগুলেটিভ প্রিন্সিপাল, রিজনকে রেগুলেট করে, গাইড করে। তাহলে তো এক্সপিরিয়েন্স তো অনেক দূরের জিনিস, পিছনে ফেলে এসছে, তার থেকে তো আসতে পারবে না, এটা রিজনকে গাইড করে। সে অর্থে ভেবে দেখলে দেখো, আপনারাই অ্যানালিটিক সিনথেটিক এই যে ডিস্টিংশন গুলো কান্ট করেছেন, অ্যানালিটিক সিনথেটিক ছেড়ে দাও, আপনারাই অ্যাপোস্টেরিয়রের যে ডিস্টিংশন করেছেন, তখন কি বলেছেন যে আপনারাই হচ্ছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স বলেছেন, এবং আপনারাই মার্ক অফ দ্য আপনারাই বলেছেন স্ট্রিক্ট ইউনিভার্সালিটি অ্যান্ড নেসেসিটি। এখন এই যে মার্ক অফ দ্য আপনারা এবং আপনারের ডেফিনেশন, এটা দুটো জিনিসের ক্ষেত্রে লাগাতে হবে, তো মানেটা একটু পাল্টে যায়। যেমন ধরো দুটো রকমের জিনিস, একটা হচ্ছে কনসেপ্ট ক্যাটেগরি গুলো আপনারা, আর এক রকম জিনিস প্রিন্সিপালস এবং জাজমেন্টস, নলেজ, বিলিফ, জাজমেন্টস, প্রিন্সিপালস, এগুলো আপনারা, মানে এমন জিনিস আপনারা যেগুলো ট্রু হতে পারে, নেসেসারিলি ট্রু হতে পারে, জাজমেন্টস, নলেজ, বিলিফ, প্রিন্সিপালস, সেগুলো নেসেসারিলি ট্রু হতে পারে, স্ট্রিক্টলি ইউনিভার্সাল বলতে একটা বিশেষ অর্থ বোঝায়। এইবার ক্যাটেগরি গুলোর ক্ষেত্রে ক্যাটেগরি গুলোকে যখন বলছেন আপনারা, তখন মানেটা কি? এমনকি স্পেস টাইমকে যখন বলছেন আপনারা, তখন মানেটা কি? স্পেস টাইম তো ইউনিভার্সাল ওই অর্থে নয়, অনেক স্পেস টাইম আছে এরকম তো নয়, তাহলে সেখানে ইউনিভার্সালের অর্থটা কিন্তু পাল্টে যাচ্ছে। আবার ক্যাটেগরি গুলোর ক্ষেত্রে ইউনিভার্সাল, স্ট্রিক্টলি ইউনিভার্সাল কথাটার মানেটা কি? স্ট্রিক্টলি ইউনিভার্সাল মানে হচ্ছে ইউনিভার্সালি ট্রু, জাজমেন্ট ট্রু হতে পারে, ক্যাটেগরি ট্রু হবে কি করে? তাহলে এখানে কিন্তু স্ট্রিক্টলি ইউনিভার্সাল কথাটার মানে পাল্টে যাচ্ছে। কাজে কান্টের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আছে, কিন্তু আপনারের যে বেসিক কনসেপ্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স,
সেটা কিন্তু এই তিনটে ক্ষেত্রেই লেগে যাচ্ছে। বাকি যত যত বাঁধতে চেষ্টা করেছেন সেগুলো মানে অত বজ্র আটুনি নয়, তার ফসকা গেরো প্রচুর আছে। কিন্তু মেন যে সেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স, প্রায়র টু এক্সপিরিয়েন্স, এই সেন্সটা কিন্তু এখানে আছে। Philosophers presuppose in the familiar scholastic rule that one should not multiply beginnings without necessity. ওই সিম্পলিসিটির প্রিন্সিপাল, সেটার জন্যই আমরা উনি বলছেন এই প্রিন্সিপালটা তো ফিলোসফাররা সবসময় মেনেছেন, সেই জন্য আমাদের ওই ইউনিফাই করার টেন্ডেন্সি, এমনকি ওই প্রিন্সিপাল থেকেই আমরা মানে আমাদের ভেতর ওই টেন্ডেন্সিটা আছে বলেই ওই প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি মানি। এবং কান্ট অতিরিক্ত, আগের দিন বলেছিলাম, কান্ট অতিরিক্ত এটা বলেন যে এই সিম্পলিসিটির প্রিন্সিপালটা ওয়ার্ল্ডে আছে, এটা কান্ট অতিরিক্ত বলেন। এটা নিয়ে কিছু কথা আগের দিন বলেছিলাম। দেখো, প্রথমেই সেই আগেকার দিনের এরা মানে কে কিছু বলবে, আগেকার দিনের ফিলোসফাররা এই পার্থক্যটা করে নিয়েছিলেন যে মেটেরিয়াল ওয়ার্ল্ডে 4 রকমের এলিমেন্ট আছে, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার। কিন্তু আমাদের যখন, কারণ কি ওই ইউনিফিকেশন, গুলি দিস নিয়ে জেলবিলে লেগে যাবে, বাবু গুলি দিস নিয়ে খবরদার। না আমি তো কিছু গুলিয়ে দিতে চেষ্টা করি। মাইক অন আছে, কাইন্ডলি অফ করবেন। নুরাকে বললেন গাড়ি চালিয়ে ওখানে চালিয়েছে রে। মিউট করে দিয়েছি মীর আলমকে। হ্যাঁ, কথাটা আমি একটু ঘাবড়ে গেলাম, কি বকাঝকা করছিল কে কাকে, আমি একটু ঘাবড়ে গেলাম, তো আমি গিয়ে সব ফুলে টুলে গেলাম। এখানে আছে পরের পরের প্যারাগ্রাফটাই কান্ট বলছেন যে আগে ওরকম মানে একরকম ভাবে পার্থক্য করা হতো যে আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, এই পার্থক্য 4 রকমের মেটেরিয়াল এলিমেন্ট আছে। কিন্তু সেটা তো পরবর্তীকালে ওরকম দেখা গেছে পিওর আর্থ বলে কিছু হয় না, পিওর ওয়াটার বলে কিছু হয় না। এবং আমরা জানি যখন কেমিস্ট্রি গিয়েছে আমরা জানি ওয়াটারও মানে এলিমেন্ট নয়, ওয়াটার এলিমেন্ট নয়, ওয়াটার একটা কম্পাউন্ড, আমরা জানি। কাজে আমরা এই প্রিন্সিপাল অনুসারে চলি। এই নিয়ে একটা বিস্তৃত আলোচনা উনি এখানে করেছেন, যেটা আমি তোমাদের সংক্ষেপে বলে দিলাম যে ওই ক্লাসিফিকেশন গুলো আগে জেনারেলাইজেশনের টেন্ডেন্সি আছে বলে একেবারে ওভার জেনারেলাইজ করে ফেলেছেন আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার। কিন্তু আমরা তারপরে দেখলাম ওই যার জন্য বলছেন যে কন্টিনিউটির প্রিন্সিপাল অনুসারে ওরকম হতে পারে না, এরকম চারটে ছাড়া 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 আছে। আমরা তারপরে দেখলাম ওটা কন্টিনিউয়াস, ওটা ভাঙতে 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 অনেক কিছু, আর্থ বলে ওরকম কিছু হয় না একটা জিনিস। সোডিয়ামটাও আর্থ, পটাশিয়ামটাও আর্থ, সবকিছুই আর্থ হতে পারে, কার্বনটাও আর্থ। কাজে আর্থ অ্যাজ সাচ কোনো এলিমেন্ট নয়। তাহলে জিনিয়াস রিকোয়ার্স ডিফারেন্ট স্পিসিস and those subspecies, and since none of the latter ones again is ever without a sphere, reason demands in its entire extension that no species be regarded as in itself the lowest. তাহলে আমাদের রিজন ডিমান্ড করে, আমরা দেখেছি আছে এটা, রিজন ডিমান্ড করে আমরা কখনোই বলতে পারবো না এটা লোয়েস্ট স্পিসিস। দেখো এটা ন্যায়ের বিরুদ্ধে যাবে। কারণ কি,
ন্যায়ের ওই যে কনসেপ্ট অন্তাবয়বী, ওটা আর বলা যাবে না। আচ্ছা, আমরা একটা ওই ঘট হচ্ছে অন্তাবয়বী। আমার একটা এই মনে পড়ছে, খুব ছেলেবেলায় তখন খুব গানটা চলতো। আহ একটা গান তোমরাও শুনেছো, খুব পপুলার একটা গান। সেই দৃশ্যটা দেখেছো, দেখে থাকলে সুবিধা হবে। ওই দৃশ্যটা দেখেছো কি, গড়ি তেরে অঙ্গ অঙ্গ মে রূপ রঙ সে হরে হুয়ে হ্যায় কলসি, এরকম একটা গান ছিল। তোমরা কি দেখেছো সেই গানটার ছবিটা, চিত্রায়ন? কেউ দেখেছো? কেউ দেখোনি সেটা? হিম্মাতালা বলে একটা সিনেমা হয়েছিল, তাতে এই সিনেমার এই গানটা ছিল, খুব বিখ্যাত গান। শ্রীদেবী আর জিতেন্দ্র মিলে নাচ করছে সমুদ্রের ধারে। দেখেছো এটা কেউ? হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা, দেখেছো। তাতে ব্যাকগ্রাউন্ডে কি দেখতে পেয়েছো বলো দেখি? দুজন তো নাচ করছে, আর তাদের সঙ্গে অনেক সঙ্গী সাথী নাচ করছে, নিয়ে নাচ করছে কত ছোট লোক, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল মনে আছে? না, অত পরিষ্কার মনে নেই কিছু। আচ্ছা, একটু আমি মনে করিয়ে দিচ্ছি। প্রচুর কলসি, পিতলের কলসি দিয়ে নানা রকম স্ট্রাকচার বানানো ছিল। একটু মনে করে দেখো। সেই স্ট্রাকচার গুলোর মাঝখানে সমুদ্র সৈকতে প্রচুর কলসি দিয়ে নানা রকম স্ট্রাকচার বানানো ছিল। কোনোটা পিরামিডের আকার, কোনোটা এমনি গোল করে, তার চারধারে আলপনার আকার, এরকম নানা রকম কলসি দিয়ে নানা রকম আকার তৈরি করেছিল। একটু মনে করো, মনে পড়ে যাবে। এইটা বলার কারণ হচ্ছে, ওই গানটার মহত্ব বলার নয়, মানে গানটা খুবই একটা সাদামাটা গান, খুব তখন খুব মানে পপুলার হয়েছিল, প্রচন্ড পপুলার, রাত দিন ওটাই এখনো শোনা যায়। কিন্তু গানটার মধ্যে এমন কিছু নেই ভালো কিছু শুনতে হয় আমার মতে। যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো নৈয়ায়িক বললেন কলসিটা হচ্ছে অন্তাবয়বী। কি করে এবার হলো? ওই যে কলসি দিয়ে পিরামিড করা হলো, তাহলে তো পিরামিডটা ওখানে অন্তাবয়বী। কাজে তুমি কখনো, আপনার কারেন্টের পয়েন্টে ফিরে আসছি, ওই যে ধরা যাক পিরামিড বানিয়েছে, ওখানে একটা কলসি দিয়ে সাজিয়ে সাজিয়ে পিরামিড বানিয়েছে, তাহলে পিরামিডটা অন্তাবয়বী, কলসি হচ্ছে তার অবয়ব। কান্ট অবশ্য এই এক্সাম্পল নেননি। এখানে একটা ঘোরতর সমস্যা আছে নৈয়ায়িকের। নৈয়ায়িক এই যে ক্লাসিফিকেশনটা করছেন সেখানে ন্যাচারাল কাইন্ড এবং আর্টিফিশিয়াল কাইন্ড দুটোর মধ্যে পার্থক্য করছেন না। ভীষণ সমস্যার জায়গা এটা নৈয়ায়িকের। কিন্তু কান্ট যে কথা বলছেন, বোঝাই যাচ্ছে উনি আর্টিফিশিয়াল কাইন্ডের কথা বলছেন না, ন্যাচারাল কাইন্ডের কথা বলছেন। আর্টিফিশিয়াল কাইন্ড কে বাদ দেবেন না, কিন্তু এই যে যখন বলছেন স্পিসিস, সাবস্পিসিস ইত্যাদি ইত্যাদি করে এই প্রিন্সিপাল অনুসারে সাজানো থাকে, সেটা ন্যাচারাল কাইন্ড, অনলি ন্যাচারাল কাইন্ড, এক্সাম্পল গুলো সব ন্যাচারাল কাইন্ড থেকে। কিন্তু নৈয়ায়িক ওরকম বলেছেন স্পিসিস সাবস্পিসিস করে সাজানো থাকে, কিন্তু করে একটা গন্ডগোল করেছেন যে ন্যাচারাল কাইন্ড আর নন ন্যাচারাল কাইন্ডের মধ্যে কোনো পার্থক্য করেন। তার জন্য কলসিটা অন্তাবয়বী। কিন্তু ওই গানের সিনে আমরা দেখেছি যে কলসি অন্তাবয়বী নয়, ওই পিরামিডটা অন্তাবয়বী, ওই আলপনাটা অন্তাবয়বী, কলসি তার অবয়ব। আরো সমস্যা আছে, সাংকর্য দোষ নিয়ে তো তারা সামলাতে পারেননি, যে একটা মৃৎ কলস
আর একটা কাংস কলস। এবার কি হবে? কলসত্ব জাতি, মৃত্য জাতি, আর ধরে যাক সুবর্ণ কলস। কাংস যদি বা একটু অসুবিধা হয়, সুবর্ণত্ব জাতি, স্বর্ণত্ব জাতি, তাহলে এবার তো সাংকর্য হয়ে গেল। কলসত্ব কি করে হবে? কাজে ন্যাচারাল কাইন্ড না হলে, ন্যাচারাল কাইন্ডেও সাংকর্য দোষ হতে পারে, সেটা অন্য সমস্যা, জেনারেলি হয় না, কিন্তু হয়, অনেক ক্ষেত্রে হয়। যেমন ধরো লাইগার, টাইগর, মিউল, গিনি, এই জাতিগুলো, এগুলো কি হবে? লাইগার, টাইগর এগুলো একটু রেয়ার, কিন্তু মিউল তো খুব কম। পাহাড়ে, তোমরা জানো পাহাড়ে বলে ঘোড়ায় চড়ে এসেছি, পাহাড়ে কেউ ঘোড়ায় চড়ে না, পাহাড়ে ঘোড়া ওঠে না। পাহাড়ে ঘোড়ায় চড়লে একেবারে নিচে চলে যাবে, পাহাড়ে ওই মিউলে চড়তে, খচ্চরে চড়তে হবে। পাহাড়ে খচ্চরে চড়ো, পাহাড়ে কোনোদিন কেউ ঘোড়ায় চড়তে পারে না। খুব ট্রেন্ড ঘোড়া এবং খুব ট্রেন্ড সহিস না হলে আমাদের মতন সাধারণ টুরিস্ট গিয়ে পাহাড়ে ঘোড়ায় চড়ে আসবে, আর খুব হিমালয়ের মতন পাহাড়, সেটা সম্ভব নয়। ছোটখাটো পাহাড়ের একটা জায়গা, বড় রাস্তা, চওড়া রাস্তা, উপত্যকার ভিতর দিয়ে ঘোড়া ছুটছে, সেই গল্প প্রচুর পড়েছি ইতিহাসের বইতে বা ঐতিহাসিক উপন্যাসে, সে হয়। কিন্তু ওই রকম উঁচু, যেরকম হিমালয়ের পাহাড়ে দেখো দার্জিলিং বা এখানে ওরকম সংকীর্ণ রাস্তা, সেখানে ঘোড়ায় চড়ছে কেউ, এটা সম্ভব। মিউল, তাহলে মিউল একটা স্পিসিস, তো সংকর জাতি তো মিউল। অনেক সময় কেউ রেগে গিয়ে বলে খচ্চরের বাচ্চা খচ্চর, কিন্তু খচ্চরের বাচ্চা তো খচ্চর হয় না, খুব রেয়ার। হিনির মাঝে মাঝে বাচ্চা হয়, খুব রেয়ার। কিন্তু খচ্চর হচ্ছে ঘোড়া আর গাধার বাচ্চা, খচ্চরের বাচ্চা খচ্চর হতে পারে না। তাহলে এখানে সাংকর্য হয়ে গেল। তো কান্ট বলছেন সাংকর্যের প্রসঙ্গটায় আসেননি, ন্যাচারাল কাইন্ডেও যে সমস্যাটা আছে সেটা কান্ট অ্যাড্রেস একেবারে করেননি, ছোঁননি সেই সমস্যা। কিন্তু ওটা ছোঁয়ার দরকার নেই, ওর দরকার হচ্ছে আমাদের ওটা বায়োলজিস্টদের সমস্যা, যারা এটা নিয়ে আলোচনা করবেন। ওর সমস্যা হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনটা করি, বাকি সেকশনটা এই কথাটাই আছে, তোমরা বাকি সেকশনটা পড়ে নিতে পারো। তোমাদের যদি পরের দিন কোনো প্রশ্ন থাকে, এই যে উনি কতগুলো কথা ইউজ করছেন, হাইলাইট করেছেন ট্রান্সলেটাররা, ল্যাডার অফ কন্টিনিউইটি, বুঝতেই পারছো কথাটার মানে কি, স্পিসিস গুলোর মধ্যে একটা কন্টিনিউইটি আছে, এই সমস্ত কথা ইউজ করেছেন। ম্যানিফোল্ডনেস থাকে, সেটার ইউনিটি, এরকম কথা বলছেন। ম্যানিফোল্ড কথাটা বারবার ইউজ করেছে, সব ক্ষেত্রে ইউজ করেছে, যেখানে অনেক উপাদান থাকে সেগুলোকে আমরা সবসময়, কান্টের লক্ষ্য হচ্ছে কি করে ইউনিফাই করে আমরা সেগুলোকে মানে বুঝি। সেই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আমাদের ইনটুইশনের ক্ষেত্রে অনেক কিছু আসে, কিন্তু আমরা স্পেস টাইমে একসাথে ইউনিফাই করে একটা মানে দিই, তারপরে সেটাকে কনসেপ্ট দিয়ে আবার ইউনিফাই করে মানে দিই। তেমনি রিজন আবার আরেক লেভেলের, স্পিসিস গুলোকে আবার সাজায়, স্পিসিস গুলো ওরকম দেখো, টেবিলটা কালার নিয়ে আমার সামনে আসে, কিন্তু স্পিসিস গুলো ওরকম, আমি অমুক স্পিসিস, অমুক র্যাঙ্কে রয়েছি, আমি 12 নম্বর স্পিসিস, এরকম ভাবে আমাদের সামনে আসে না, আমাদের সাজাতে হয়। এটা মেইন পার্থক্য। ওটা প্রথম দুটো হচ্ছে এক্সপিরিয়েন্সের এক্সপ্লানেশন, পরেরটা হচ্ছে আমাদের বুদ্ধির এক্সপ্লানেশন, বুদ্ধি এভাবে সাজায়। ও যে কথাটা বলছিলাম, যে ওই ডায়নামিক্যাল যে ক্যাটেগরি গুলো, সেগুলো আবার
কনস্টিটিউটিভও হতে পারে, সেটা আরেকটা জায়গায় আছে, পেজ 602 এ 664 বি 692 এই প্যারাগ্রাফটায় ওই কথাটা আছে। আমি জায়গাগুলো তোমাদের বলে দিচ্ছি কোনখানে কোন কথাগুলো আছে। এবং এই তিনটে জিনিস উনি বলেছেন। এবার পেজ 600 চলে যাও, আমি আগে পরে করে বলছি। একেবারে লাস্ট লাইনটা দেখো, A662 B690, if we transpose the principles we have adduced, মানে ওই তিনটে প্রিন্সিপাল, so as to put them in an order which accords with their experiential use, then the principles of systematic unity would stand something like this. কিরকম হবে? ওই প্রিন্সিপাল অফ ইউনিটি দিয়ে সাজালে কিরকম হবে? প্রথমে থাকবে ম্যানিফোল্ডনেস, তারপরে আসবে অ্যাফিনিটি। একটা প্রিন্সিপাল নিয়ে বলছেন, সবকটা প্রিন্সিপাল নিয়ে বলছেন না, ইউনিটির প্রিন্সিপালটা নিয়ে বলছেন। প্রথমে ম্যানিফোল্ডনেস, কিছুই বুঝছি না, সব যেন হিজিবিজি। তারপরে অ্যাফিনিটি, এই যেন মিল খুঁজে খুঁজে পাচ্ছি। তারপরে আসে ইউনিটি, আসলে ওগুলো একই স্পিসিস, ওগুলো সব কাতলা মাছ। আগে ভাবছি মাছগুলো বুঝতে পারছি না একই রকমের, এই তারপরে তাকে বুঝে গেলাম যে এগুলো সব কার্প জাতীয় মাছ, আর ওগুলো জিওল মাছ, ওগুলো কার্প টাইপের নয়। তারপরে আবার বুঝতে পারছি আরে এগুলোর মধ্যেও তো আবার পার্থক্য আছে। কিছু মাছের কার্পের মধ্যে বড় সাইজ হয়, মাথা মোটা হয়, সেটা একটা আলাদা স্পিসিস। কাতলা একটু স্ট্রিমলাইন বডি হয়, মাথাটা ছোট হয়, অথচ বড় বড় সাইজ, এটা তাহলে রুই। আবার একটু ছোট ছোট সাইজ হয়, তাহলে এটা হচ্ছে বাটা মাছ। আবার গায়ের লালচে রংটা একটু কম, অত বড়ও হয় না, কিন্তু রুই মাছের মতো দেখতে, এটা তাহলে মৃগল মাছ। তাহলে আমরা ওরকম অ্যাফিনিটি দেখি। প্রথমে আমাদের অনেক সময় মনে হয় এটা একটু ডিফর্ম, এটা ডিফর্মিটি। যখন দেখি প্রথমে হয়তো একটা দেখলে ভাববো ডিফর্মিটি, অনেক রুই মাছের মধ্যে একটা মৃগেল মাছ দেখলে ভাববো হয়তো ডিফর্মিটি। কিন্তু যদি দেখি অনেকগুলো রুই অনেকগুলো মৃগেল মাছ আছে, আমি স্পষ্ট করে তখন বুঝে যাই যে একই টাইপের হলেও এই দুটো দুটো সাবস্পিসিস। আবার এটাও বুঝি ওগুলো জিওল মাছের মতো নয়, মানে ওগুলো কই মাগুরের মতো মাছ নয়, এটাও বুঝতে পারি। এখানে অনেক এটার এক্সাম্পল নিয়েছেন উনি, অনেকটা দূর আলোচনা করেছেন অ্যাস্ট্রোনমি দিয়ে, যে ওই আমরা ধরে নিয়েছি সার্কুলার ওয়েতে ঘোরে, কিন্তু আবার দেখেছি যে ঠিক সার্কুলার নয়। তখন আমরা বুঝেছি যে এই গ্রহ নক্ষত্রগুলো ঠিক সার্কুলার ওয়েতে ঘোরে না, নক্ষত্রগুলো আবার অন্যরকম ভাবে স্পাইরাল ওয়েতে ঘোরে, সেটা একটু অন্য আছে। কিন্তু গ্রহগুলো ঠিক সার্কুলার ওয়েতে ঘোরে না। তখন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে এসেছি, যে এলিপ্টিক্যাল পাথওয়ে, এক্লিপস, এলিপ্টিক্যাল, এটা আমরা ধরেছি। তারপরে আবার দেখেছি এবার কমেট গুলো দেখেছি ওরকম ডিমের মতো ঘোরে না,
সে একেবারে এর কাছাকাছি এসে আবার দেখো ডিমের আকারের ঘুরলেও, গোল করে ঘুরলেও গোলের কেন্দ্রে থাকবে সূর্য, ডিমের আকারে ঘুরলেও কেন্দ্রে থাকে সূর্য। কিন্তু কমেট গুলো যখন ঘোরে তখন কি করে ঘোরে? সূর্যের চারদিকে। ও ঘুরছে এরকম নয় যে ও যে পাথওয়েটাই ঘুরছে, একটা দড়ির, ধরো একটা দড়ির দুপাশে কিট বাঁধলে তাহলে একটা গোল মতন একটা জিনিস হবে, সেটা দুদিকে টানলে যেরকম হয় ওরকম একটা আকার হবে, ওরকম একটা আকার হবে, যেটাকে প্যারাবোলা বা হাই প্যারাবোলা বলা হয়। হাই প্যারাবোলিক ওয়েতে ঘোরে। কিন্তু তার মজাটা কি? সূর্যটা তার কেন্দ্রে নেই, ওই টানটার এক প্রান্তে আছে। ওই যেটা লম্বাটে টেনে লম্বা করা দুটো, একটা দড়ির ফাঁসকে টেনে লম্বা করলে যেরকম হবে, তার লম্বা করলে তার মাঝখানটায় সূর্য বসে আছে, তা নয়। ওর পাথওয়েটার একটা কোনায় সূর্য বসে আছে। তাহলে এগুলো আমরা, এই জিনিসগুলো আমরা স্টাডি করে করে শিখেছি। কিন্তু স্টাডি করেছি কি প্রিন্সিপাল অনুসারে? ওই প্রিন্সিপাল, একটা ওপরের প্রিন্সিপাল, তিনটে প্রিন্সিপাল আছে, ওই তিনটে প্রিন্সিপাল অনুসারে শিখেছি। আমরা ইউনিটি খুঁজতে চেষ্টা করেছি, যেখানে পেয়েছি পেয়েছি, তারপরে ডাইভার্সিটি খুঁজতে চেষ্টা করেছি। এবং আরেকটা প্রিন্সিপাল আছে যেটা বিশেষ করে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করে, এক্সাম্পল নিলে বোঝা যায়, কন্টিনিউইটি। ইউনিটি ইন দ্য কজ অফ অল দ্য লস অফ মোশন। নিউটন কি করে পৌঁছালেন গ্র্যাভিটিতে? আসলে তিনি মোশন নিয়ে আলোচনা করছিলেন, করতে করতে তিনি জেনারেলাইজ করতে করতে, এটাকে তো আরো জেনারেলাইজ করা যায়, আরো জেনারেলাইজ করা যায়, জেনারেলাইজ করলে সুবিধা হবে ওই লাঘব নিয়ম অনুসারে। তিনি একদম গ্র্যাভিটিতে পৌঁছে গেলেন। যে কোনো মোশনই একই ল অনুসারে চলে। সাংঘাতিক ইউনিটি বের করে ফেললেন। তারপরে ওই আলোচনাগুলো আছে গ্র্যাভিটির ভেতরে, ওই বিভিন্ন রকমের আলোচনা, ওখানেই বলছেন হাইপারবোলিক্যাল পাথস অফ কমেটস, যেটা তোমাদের বললাম। দেখো, what is strange about these principles, পরের প্যারাগ্রাফ 601, last paragraph. What is strange about these principles and what alone concerns us is this, that they seem to be transcendental. জোর দিয়ে বলতে পারছেন না কান্ট এগুলো ট্রান্সেন্ডেন্টাল আর আপ্রায়োরাইট, কিন্তু যেন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো আপ্রায়োরাইট। নিউটন উল্টোটাই বলতে পারেন যে আমি আপেল দেখে জেনারেলাইজ করতে করতে গ্র্যাভিটেশনে গেছি, কিন্তু কান্টের বক্তব্য হচ্ছে তুমি যে ওই যে জেনারেলাইজ করতে করতে গ্র্যাভিটেশনে গেছো, তার পিছনে তোমার ওই জেনারেলাইজ করবার একটা টেন্ডেন্সি ছিল রিজনের মধ্যে, না হলে তুমি জেনারেলাইজ না করে শুধু আপেল খেয়ে খুশি থাকতে। কেন জেনারেলাইজ করতে গেলে? ওই টেন্ডেন্সিটা রয়েছে। দ্যাট সিমস টু বি ট্রান্সেন্ডেন্টাল। আজকে এখানেই থামি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, না হলে তোমরা এটা পড়ে নিয়ে পরের দিন আরো প্রশ্ন করো। এখানে মানে অনেক বিশ্লেষণ করলে তো প্রচুর কথা বেরোয়, কিন্তু মূল কথাটাই, তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকলে বলো। কনক্লুশনটা হলো আমরা কোনো স্পেকুলেটিভ ওয়েতে গডে পৌঁছাতে পারবো না, গডকে প্রুভ করা যাবে না। ইয়েট পসিবিলিটিটা রয়েছে যে ওই অ্যাবসলিউট জেনারেলাইজেশন, অ্যাবসলিউট কজ, সেটা ইম্পসিবল নয়, কিন্তু তার অবজেক্টিভ ভ্যালিডিটি দেখানো যাবে না।
এবং কান্ট এই কথাটা বলেছেন যে পসিবিলিটিটা হচ্ছে নেসেসারি, এবং নিজেই আগে একটা জায়গায় আমি দেখিয়েছিলাম তোমাদের কান্টের বই থেকে, ফুটনোটে কথাটা ধরেছেন, নিজেই বুঝতে পারছেন যে নেসেসারি পসিবিলিটি এরকম কিছু হতে পারে কি, এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, নিজেই পয়েন্ট আউট করছে। তাহলে গডের এক্সিস্টেন্সটার কথা ভাবা, আমাদের এক্সিস্টেন্সের পসিবিলিটিটা আমাদের কাছে নেসেসারি। তার মানে গডের এক্সিস্টেন্সটা নেসেসারিলি পসিবল। তাহলে পসিবল নেসেসিটি এরকম কিছু হতে পারে কি, এই প্রশ্নটা তুলে দিয়েছেন। তো এটার জন্য আমরা খুব মানে এক্সপার্ট লোক নই, এটার জন্য রাদার যারা মানে মোডাল লজিক করেন, মোডাল লজিশিয়ান, মোডাল লজিক করেন না, মোডাল লজিশিয়ানরা এর উত্তর ভালো দিতে পারবেন। কান্ট প্রশ্নটা তুলে দিয়েছেন এবং আমাদের কাছে এই প্রশ্নটা থাকলো, শুনে মনে হয় ওটা উনি বলছেন, নিজেই বলছেন ওটা কন্ট্রাডিক্টরি কথা, যে পসিবিলিটি, দ্য পসিবিলিটি ইজ নেসেসারি। আজকে এখানেই থামছি।